লগ্ন আর রাশি তার মধ্যে প্রকৃতপক্ষে বলবান কে এবং কতটা বলবান সেটার ভিত্তিতে কিন্তু মূল আলোচনা। দেখা যাচ্ছে যে বিশাল যদি পার্থক্য না আসে তাহলে কিন্তু লগ্ন ধরেই পুরো আলোচনাটা করা কর্তব্য, রাশি ধরে নয়। তবে একটা ইঙ্গিত দিয়ে রাখি, যদি কারুর বয়স 50 অতিক্রম করে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত রাশিটাকে বিবেচনা করা যায়। আর ছোট্ট করে বলি, লগ্নে ব্যয়েচ পাতালে যা মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা ভার্যাং হনিষ্যতি। এইখানে বসলে দেখা যায় তার স্ত্রীর সাথে স্বামীর দূরত্ব হতে পারে, হবেই, প্লাস কারুর নয় কারুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে তবে আরও বলছি, এখানে আরও একটা ইকুয়েশান আছে। যদি ওই জায়গায় কোনো কারণে রাহুর অবস্থান ঘটে যায় এই মঙ্গলকে নিয়ে, তাইলে কিন্তু অঙ্গারক যোগ তৈরি হয়ে যায়, কথাটা বুঝবেন। তখন কিন্তু এই অঙ্গারক যোগ বাড়ি ছাড়তে বাধ্য করাবে, জমি প্রপার্টি বিক্রি করতে বাধ্য করাবে। এই অঙ্গারক যোগ এই চতুর্থে বসে, মঙ্গল বসে আছে, মঙ্গল হয়তো একটু দুর্বল প্রকৃতির, রাহু এসে বসে গেল, রাহু মঙ্গলের সংযোগটা তখন আর মাঙ্গলিক বা আমরা যেটা ভৌম বলছি সেটা ভৌমের তুলনায় অঙ্গারকের প্রাধান্যটা বেশি চলে এলো, যার জন্য তাকে বাধ্য হতে হচ্ছে। কিন্তু সেখানে মঙ্গল বরং উনাকে সাপোর্ট করবেন। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোড আপনার জীবনের জন্য, সারা জীবনের জন্য আপনার কাজে লাগবে। আরেকবার বলছি, আজকের এই এপিসোড আপনার জীবনের জন্য, সারা জীবনের জন্য কাজে লাগবে। তাই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আজকের এই এপিসোডের মতো আরও কিন্তু এপিসোড আসছে। মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে আমরা ভৌম যোগ নিয়ে আলোচনা করব। বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন কালপুরুষ রাশি চক্রে 1 নম্বর ঘরে মঙ্গল লিখে রেখেছি, লগ্ন প্লাস রাশি লিখেছি। এক্ষেত্রে লগ্ন সাপেক্ষেই কিন্তু বেশিরভাগ আলোচনাটা এগোবে। রাশি কোথায় প্রাধান্য পাবে সেই জায়গাটাও আমরা বলে দেবো আপনাদেরকে। আপনার জন্মছকে আপনি মেলাতে থাকুন। যদি লগ্নে মঙ্গল থাকে, মকর লগ্নের যারা জাতক জাতিকা, লগ্নে যদি আপনার 1 নম্বর হাউসে যদি মঙ্গল বসে থাকেন, দৃষ্টির ব্যাপার এখানে কিছু নেই। মঙ্গল যদি 1 নম্বরে বসে থাকে, 4 নম্বরে বসে থাকে, 7 নম্বরে, 8 নম্বরে এবং 12 নম্বরে, তাহলে কিন্তু ভৌম যোগ তৈরি হচ্ছে আপনার জন্মছকে। এইবার এই যে ভৌম যোগ তৈরি হচ্ছে, সেই ভৌম যোগ এই দৃষ্টিগুলোতে, এই হাউসগুলোতে বসে থেকে আপনাকে ঠিক কি কি শুভ এবং কি কি অশুভ ফল দেবে সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। এবার ধরুন আপনি আপনার জন্মছকে দেখতে পেলেন যে 7 নম্বর ঘরে আপনার মঙ্গল বসে আছে, কিন্তু 7 নম্বর ঘরে আরও একটি গ্রহ সেখানে কিন্তু বসে আছে। তাহলে সেই গ্রহটি এবং মঙ্গল এই দুটো মিলে কি কম্বিনেশন তৈরি করবে, তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে লিখতে হবে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। আর যদি এককভাবে যদি মঙ্গল বসে থাকে, তাহলে আজকের এপিসোড দেখার পরে আপনি মোটামুটি বুঝে যাবেন যে মঙ্গলের ফলে, ভৌম যোগ সৃষ্টির ফলে আপনার জীবনে শুভ এবং অশুভ কি কি ফল আপনি পেয়েছেন বা আগামীতে পাবেন। গোবিন্দদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে আমার পক্ষ থেকে। বলুন। ঘটনা হচ্ছে, মকর লগ্নের যারা জাতক জাতিকা, আমি রাশির জায়গাটা একটু ছেড়ে গেছি, লগ্নের জায়গাটা তো বুঝিয়ে দিয়েছি। তো রাশিকে ধরে যদি আমরা ভৌম যোগকে যদি বিশ্লেষণ করি, তাহলে কি আমরা শাস্ত্রীয়ভাবে
প্রামাণিক জায়গা থেকে কি আমরা সঠিক আলোচনা করব? না, এই জায়গাটায় কয়েকটা তার মধ্যে নিয়ম মানতে হবে। লগ্ন আর রাশি তার মধ্যে প্রকৃতপক্ষে বলবান কে এবং কতটা বলবান সেটার ভিত্তিতে কিন্তু মূল আলোচনা। দেখা যাচ্ছে যে বিশাল যদি পার্থক্য না আসে তাহলে কিন্তু লগ্ন ধরেই পুরো আলোচনাটা করা কর্তব্য, রাশি ধরে নয়। তবে একটা ইঙ্গিত দিয়ে রাখি, যদি কারুর বয়স 50 অতিক্রম করে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত রাশিটাকে বিবেচনা করা যায়। যেহেতু তখন লগ্ন অর্থাৎ তার শরীর হ্যাঁ বার্ধক্যের দিকে পৌঁছে গেছে, হ্যাঁ, শরীর যেহেতু ধীরে দুর্বল ধীরে হয়েছে। দুর্বল হচ্ছে, সেই জন্য তখন কিঞ্চিত ওটাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। তাও বলবো যে এটা সম্পূর্ণ শাস্ত্রসম্মত নয়, চর্চার ফল। বেশ বেশ, ফার্স্ট হাউস থেকে আমরা একটু আলোচনাটাই শুরু করি। ফার্স্ট হাউসে ধরো মঙ্গল বসে আছে ওনার, মঙ্গল একাই আছে, এক্ষেত্রে কিন্তু আমরা একা মঙ্গল আছে এই ধরে যাচ্ছি, ঠিক আছে? মঙ্গল একাই বসে আছে মকর রাশির মকর লগ্নে জাতক জাতিকাদের ফার্স্ট হাউসে। তাহলে তিনি শুভ কি কি ফল পাবেন আর অশুভ কি কি ফল পাবেন? আচ্ছা, প্রথমে বলি এই জায়গাতে মঙ্গল কিন্তু উচ্চ, প্রথম ভাবতে হবে। অর্থাৎ মঙ্গল যেখানে উচ্চ, নিশ্চিত সেখানে তিনি ভালো ফল ও দানের ব্যবস্থা করবেন। এইখানে অশুভ ফলটা প্রায় তিনি কোনোটাই কিন্তু দেবেন না, কোনোটাই দেবেন না। তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতাও ভালো থাকবে, তার মধ্যে একটা মানে হিম্মত কাজ করবে, জোশ কাজ করবে, তার প্রপার্টি আসবে, তিনি যানবাহনের অধিকারী হবেন, গৃহবাড়ির অধিকারী হবেন। এই যে ঝামেলা ঘটবে না, বরং ঝামেলা নিরসন করবেন উনি অন্যের। এইসব জায়গাগুলো এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে। কারণ অনেক জায়গায় ঝামেলা, ওনাকে দেখবেন ঝামেলায় জড়াতে হবে, কিন্তু সেই জড়ানোটা কি না, কারো ঝামেলাকে মিটিয়ে ফেলার জন্য। এই জায়গায় যদি মঙ্গল থাকে, দেখা যায় তিনি প্রশাসনিক ক্ষেত্রে একটা ভালো পদ পেতে পারেন। সেটা মঙ্গল তো প্রশাসনিক জায়গাটাকে নির্দেশ করে, সেখানে তিনি একটা করতে পারেন। না, শরীর এবং মনের জায়গাটা তুমি শুধু বলো, মানে যেহেতু লগ্ন সব দিক থেকে বলছে, তুমি ঠিকই বলছো। হ্যাঁ, আমি বলছি শরীর এবং মন। হ্যাঁ, শরীর কতখানি ওনাকে রোগ প্রতিরোধ করতে পারছে, কি শরীর কতখানি সুস্থ, মন কতখানি সুস্থ, মন কতখানি মানে মেঘ মুক্ত অবস্থায়, মন মেঘ মুক্ত অবস্থায়, ক্লেদ মুক্ত অবস্থায়, যুক্ত নয় মুক্ত অবস্থায় মন তার ভাবনা চিন্তা করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই জায়গা থেকে আমি হ্যাঁ, এই জায়গা জানতে থেকেই চাইছি। বলছি খুব ভালো ফল পাবে এখান থেকে। আর আমি এখানে কেন তোমাকে একটু প্রশাসনিক ক্ষেত্রটা বললাম জানো, এটা কারণ আছে। লগ্ন মানে তো শরীর, এই জায়গায় মঙ্গল যদি প্রকৃতপক্ষে ভালো অবস্থানে থাকেন, মানে শুধু থাকা মানে ভালো নয়, কিন্তু ভালোর মধ্যেও ভালো আছে, নবতারা চক্রে তিনি ভালো জায়গাও পেয়ে গেছেন। সেক্ষেত্রে দেখা যাবে এই যে প্রশাসনিক, পুলিশ, মিলিটারি, এখানে যেতে হলে তো একটা শরীর দরকার হয় ভাই। এখানে তো আর আমার মতো শরীর গিয়ে মিলিটারি করবে না। সেই জায়গায় দেখা যাবে এরা সেই ক্ষেত্রটাও অনেকটা প্রাপ্তির দিকে এগান। বেশ, আমি এরপরে ওনাদের একটা কমেন্ট নিয়ে নিই। একজন ভদ্রলোক উনি লিখছেন যে তার, আচ্ছা ওকে, আপনাদেরই পাঠানো কমেন্ট। তিনি লিখছেন যে তার মানে মেয়ের বিয়ে দেওয়ার পরে পারিবারিক জীবনে এতটাই অশান্তি চলছে, তিনি ভাবছেন যে তিনি গৃহবাড়ি ছেড়ে কোথাও চলে যাবেন, কোনো ধর্মীয় স্থানে তিনি চলে যাবেন। তো আমি এই কমেন্টটা এক্ষেত্রে নিচ্ছি, কেননা চতুর্থের মঙ্গল নিয়ে যেহেতু কথা বলবো, তো তাহলে চতুর্থের মঙ্গল থেকে কি ফলাফল পাওয়া যায়, এবং এনার যে এই যে কমেন্টটা উনি লিখেছেন, তো এনার আসলে এনার জায়গা থেকেও তুমি একটু উত্তর দিও। পারিবারিক অশান্তি চলছে মোটামুটি। এখন দুটো জায়গা আপনি বললেন, তার মেয়ের বিয়ের পর, এখন বিয়ের পর ঝামেলাটা হচ্ছে তাইলে মেয়ের বাড়িতে। না না, মেয়ের বিয়ের পরে ভদ্রলোক উনি লিখেছেন যে তার নিজের বাড়িতে মেয়েটির বিয়ে দিয়ে দিয়েছে, তারপর তার বাড়িতে ঝামেলা চলছে। ও তার নিজের বাড়িতে ঝামেলা। হ্যাঁ, মানে তিনি তার জীবনের আদার্স ইভেন্টগুলো লিখেছেন যে তিনি ধর্মীয় স্থানে চলে যাবেন। আমি ধর্মীয় নিয়েও কথা বলছি না, না না, আমি কথা বলছি যে ওনার এই যে পারিবারিক যে ঝামেলাটা চলছে, আর এক্ষেত্রে চতুর্থের মঙ্গল,
এই ভৌমযোগ, এই দুটোর মধ্যে কোনো কি লিঙ্ক আছে? না, এখানে দেখুন, যেখানে এখানে মঙ্গল যে ভৌমটা তৈরি করে, সেখানে কিন্তু এই ভৌম বাড়ি ছাড়ার জন্য, বাড়ির সমস্যার জন্য কিন্তু দায়ী নয়। হ্যাঁ, কারণ এটা তার নিজের ঘর, নিজের ঘরকে তিনি কোনো সময় খারাপ করেন না। তাহলে এক্ষেত্রে এই মকর লগ্ন সাপেক্ষে চতুর্থে যখন মঙ্গল বসে ওনার জন্মছকে, হ্যাঁ। ওনাকে কি কি শুভ ফল দেবে আর কি কি অশুভ ফল দেবে? দেখুন, এখানে বলি, আগে প্রশ্নটার উত্তরটা দিয়ে নিই, তারপর বলবো। তাইলে তিনি বাড়ি ছাড়তে চাইছেন কেন? যদি ওই জায়গায় কোনো কারণে রাহুর অবস্থান ঘটে যায় এই মঙ্গলকে নিয়ে, তাইলে কিন্তু অঙ্গারক যোগ তৈরি হয়ে যায়, কথাটা বুঝবেন। তখন কিন্তু এই অঙ্গারক যোগ বাড়ি ছাড়তে বাধ্য করাবে, জমি প্রপার্টি বিক্রি করতে বাধ্য করাবে, এই অঙ্গারক যোগ। এই চতুর্থে বসে মঙ্গল বসে আছে, মঙ্গল হয়তো একটু দুর্বল প্রকৃতির, রাহু এসে বসে গেল, রাহু মঙ্গলের সংযোগটা তখন আর মাঙ্গলিক বা আমরা যেটা ভৌম বলছি, সেটা ভৌমের তুলনায় অঙ্গারকের প্রাধান্যটা বেশি চলে এলো, যার জন্য তাকে বাধ্য হতে হচ্ছে। কিন্তু সেখানে মঙ্গল বরং উনাকে সাপোর্ট করবেন, আচ্ছা, বাড়িতে থাকার জন্য। মানে উনি যদি রাহুর যদি প্রতিকার করে নেন, হ্যাঁ, তাহলে উনি বাড়িতে থেকে যেতে পারবেন, কেননা মঙ্গলের যেহেতু নিজস্ব ঘর। এবং এই জায়গায় তিনি জমি বাড়ি কিনবেন, যানবাহন ক্রয় হবে উনার, পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, পরিবারের উপর নিজের যে প্রভাব সেটা যথেষ্ট কায়েম থাকবে এই জায়গায়। আবার এখানে আরও হয়, এখানে যেহেতু তিনি পড়াশোনার বাইরে আছেন বলছি না, তো তার তো প্রভাব যথেষ্ট থাকার কথা। সবার জন্য বাকি উদাহরণ। আচ্ছা, এখানে যদি মঙ্গল থাকে চতুর্থে, তাইলে দেখা যাবে যে যারা একটু স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের সময়টা ভালো দেবে। মঙ্গলের দশা অন্তর্দশাটাও বিবেচনা করার দরকার আছে ওই সময়কালে। আচ্ছা, এটা একটা দিক। আবার ভূগোল সংক্রান্ত সাবজেক্ট, মানে ভূমি সংক্রান্ত সাবজেক্ট, তাদেরকে সাপোর্ট করে যাবে এই মঙ্গল। মানে ওদিকে তার মাথাটা ভালো চলবে আর কি, বুদ্ধি, অবশ্যই। তার উপস্থিত বুদ্ধি বলো বা তার ভেতরের জ্ঞান বলো, সেটা বেশি সাড়া দিচ্ছে। এখানে জমি প্রপার্টি কেনার কথা এবং পারিবারিক স্বাচ্ছন্দ্য থাকার কথা ওনার। দেখুন, অন্য কোনো গ্রহ অবস্থান করছে বা অন্য কোনো গ্রহের কারণে ঘটছে, মঙ্গল এই জায়গায় থাকলে একা এই ঘটনা ঘটতে পারে না। বরং এই ভালো ফলগুলো, গাড়ি বাড়ি, জায়গা জমি তিনি কিনছেন ইত্যাদি ইত্যাদি, এই ইভেন্টগুলো তার জীবনে আসবে। শুধু আমি কিঞ্চিত দেখে নিতে বলবো, এই মঙ্গল যেন নবতারা চক্রে মারক, মানে বদ তারা বা নিধন তারা যেটা বলি আমরা, সেই তারাই যেন না থাকে, প্রত্যরিতে না থাকে, মানে খারাপ তারাগুলোই না থাকে, তাইলে কিন্তু শুভ ফল অঢেলভাবে দিয়ে যাবেন। আর নেহাত যদি খারাপ তারে থাকেন তাও শুভ দেবেন, কিঞ্চিত হয়তো শুভটা কম দেবে, কিন্তু দেবে। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে ধরো পারিবারিক জায়গা থেকে তোমাকে যখন জিজ্ঞেস করছি, বা এই ভালো ফলগুলো উনি পাবেন, যারা এই ভালো ফলগুলো পাচ্ছে না অথচ তার চতুর্থে মঙ্গল বসে আছে মকর লগ্নের মানুষের জাতক জাতিকার, তাহলে সেক্ষেত্রে মঙ্গল তিনি কি দুর্বল? হ্যাঁ, অবশ্যই দুর্বল। পাপগ্রহ দৃষ্ট, পাপগ্রহ যুক্ত, অথবা তিনি নিজে দুর্বল, যে কোনোভাবে। দুর্বলের অনেক দিক আছে ভাই, মানে আমরা তো দুটো দিক দিয়ে কথা বলেছি, যে একসাথে মঙ্গলের সাথে আর কেউ বসে আছে, বা মঙ্গল ওখানে আছে ঠিক কথা, কিন্তু অন্য কেউ দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, এবারে জায়গা থেকে আরো ডিগ্রিগত কম আছে কোথাও, সেটা একটা দিক। আচ্ছা, নবতারা চক্র বিচার করতে হবে, সেটা তো তুমি বলে সেটা একটা দিক, অনেকগুলো দিক। আমি নেক্সট আরেকটা জিনিস একটু বলি তোমাকে। ধরো এই যে দশা বা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তিনটে দশা তো আছে। মঙ্গলের দশা মোটামুটি কত বছর চলে? দুটো মত আছে, একটা 7 একটা 8, মানে ওখানে বিংশোত্তরী অষ্টোত্তরী আছে। মানে একটা 7 বছর ধরে চলে, একটা 8 বছর, আর একটা 8 বছর ধরে চলে। মানে অষ্টোত্তরীটা আমরা আলোচনা করি না, আমরা বিংশোত্তরীতে 7 বছর চলে। ধরো কারোর ওখানে শুধুই একা মঙ্গল বসে আছে, তার মঙ্গল শুভ, হ্যাঁ, তার মঙ্গলের দশা জীবনে চলছে 10 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত কোনো জাতক জাতিকা। তাহলে সেই সময় তিনি তো রোজগারও করছেন না, তাহলে সে কি করে জায়গা জমি গাড়ি বাড়ি পাবে? দেখুন, প্রত্যন্ত দশায় পেতে পারেন, শুধু যে দশায় পাবেন তা নয়। কোনো শুভগ্রহ চলছে, ধরুন ভাগ্যপতির দশা চলছে, ভাগ্যপতি ভালো আছেন, সেখানে মঙ্গলের অন্তর্দশা চলে এলো, সেই সময়কালে পেয়ে যাবেন। আচ্ছা, সে তখন নিজে রোজগার করে সেটা পেয়ে যাবে। এখানে পেতে পারেন, কারুর হয়তো দান বস্তু পেতে পারেন, হ্যাঁ, তার পারিবারিক সূত্রে, হ্যাঁ, সেই জায়গা থেকে কেউ হয়তো, অনেকে কি করে ঠাকুমা দান করে দিয়ে গেল, হয়তো নামে দিয়ে দিল। এখানে দেখা যাবে, এখানে যেটুকু আমি দেখতে পাচ্ছি, এখানে যদি মঙ্গল থাকে, চন্দ্র যদি একটু ভালো থাকে, দেখা যাবে মায়ের সম্পত্তি কিছু প্রাপ্তিযোগ ঘটে। চতুর্থ থেকে মাকে বিবেচনা করা হয়, তো
সেখানে মায়ের সম্পদটা পেতে পারে, কিছু মা কিছু দিয়ে যেতে পারেন ভূমি। বেশ। আচ্ছা, এমনও তো হয় যে ধরো মানে আমি একটু 7-এর দিকে যাচ্ছি, হ্যাঁ, 7 হ্যাঁ। নম্বর ঘরের দিকে যাচ্ছি। 7 নম্বর ঘরে যার মঙ্গল আছে, 7 নম্বর ঘরে যার একা মঙ্গল বসে আছে, এমনও তো দেখা যায় যে এই মানুষগুলোর জীবনে তারা প্রচণ্ড পরিমাণে কিন্তু সংসারকে ভীষণ রকমভাবে আগলে বাঁচতে চায়। মানে সে ছেলে হোক বা মেয়ে হোক, সে ভেবে বসে আছে যে আমি আমার পরিবারের সপ্তাহে অন্তত, আমি পুরুষ মানুষের কথা বলছি, তিনি ভেবে বসে আছেন যে আমি পরিবারে হয়তো সপ্তাহে একদিন হলেও, যেদিনটা আমার কাজের দিন ছুটি থাকবে সেদিনটা আমি রান্নাবান্না করে খাওয়াবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের জীবনেই এই 7-এর জায়গায় 7 নম্বর ঘরে মঙ্গল বসে থাকার ফলে মঙ্গল তাকে তো রান্না দূরের কথা, সংসারটাই ভেঙে দিচ্ছে। এমনও দেখছি আমি। তো এই জায়গাটা কেন হয়? আগে ভাই মঙ্গলের চরিত্রটা বুঝতে হবে। তাইলে মঙ্গল কি কি দেখে, বেশ। কালপুরুষ চক্রে মঙ্গল তোমায় কি কি দেখে, অনেক কিছু দেখে। তার মধ্যে প্রয়োজনীয় বিষয় বলছি, একটা শরীর স্বাস্থ্য দেখে। আচ্ছা, একটু পতি পত্নীটা দেখে, মানে দাম্পত্য জীবন। আচ্ছা, কিছু ঝামেলা ঝুটঝামেলা দেখে, আইন কানুন দেখে, ঋণ দেখে, অ্যাক্সিডেন্ট রক্তপাত দেখে, জেল জরিমানা হাসপাতালকেও কিছুটা দেখে। তাইলে এখানে কি আসছে? সপ্তম স্থলটা দাম্পত্য জায়গা। দাম্পত্যে এই জায়গায় মঙ্গল নিচস্থ। আচ্ছা, মকর লগ্ন সাপেক্ষে তার সপ্তমে নিচস্থ হয়ে নিচস্থ। নিচস্থ অমনি মঙ্গল বসলে খারাপ, আবার তো তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন। নিচস্থ মানে আমরা অনেক সময় ভেবে নিই দুর্বল, না, সেখানে দুর্বল নয়, বরং খারাপ গুণগুলো প্রদান করেন অধিক পরিমাণে। কি কি দেয় এখানে প্রথমত একদম ছোট্ট করে বলি, লগ্নে ব্যয়েচ পাতালে যা মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা ভার্যাং হনিষ্যতি। এইখানে বসলে দেখা যায় তার স্ত্রীর সাথে স্বামীর দূরত্ব হতে পারে, হবেই, প্লাস কারুর নয় কারুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে তবে আরও বলছি, এইখানে আরও একটা ইকুয়েশান আছে, একদম যে স্বামী স্ত্রীর যে এটা তো ঘটলো, এটা একটা দিক। আর এই সপ্তমপতি যদি অষ্টমে চলে যায়, এখানে দেখো চন্দ্র সপ্তমপতি, হ্যাঁ, যদি অষ্টমে চলে আসে, আচ্ছা, তাইলে কিন্তু দেখা যাবে মাস্ট ঘটনাটা ঘটে যাবে। বোঝা মানে ওই গেল? যে পত্নী বিয়োগ বা পতি হ্যাঁ, বিয়োগ। পতি বিয়োগটা একদম মাস্ট ঘটে যাবে। এখানে তো একটা আচ্ছা। মঙ্গল বসলো আর সপ্তমপতি অষ্টমে চলে গেল, তাইলে আরও ঘটনাটা দুর্ঘটনা। আচ্ছা, সপ্তম স্থান ব্যবসারও জায়গা। হ্যাঁ, ব্যবসায় ঝামেলায় আনবে, ঝামেলা নিয়ে ঝামেলা নিয়ে আসবে, আইন কানুন ঢুকে যেতে পারে ব্যবসার জায়গা। ব্যবসার ক্ষেত্রে। আচ্ছা দাম্পত্যের আইন কানুন ঢুকে যেতে পারে, আচ্ছা এই জায়গাগুলো করবে। আচ্ছা, অষ্টমে কারোর মঙ্গল বসে আছে, হ্যাঁ, তিনি কি শুভ অশুভ ফল পাবেন? এই ক্ষেত্রে বলি, এই আমার এই কম্বিনেশনে যেহেতু কথা হচ্ছে, এখানে কিন্তু রক্তপাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন, ব্লাডের বিভিন্ন রকম সমস্যা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, হ্যাঁ, কিছু জিনিস ক্ষয়ক্ষতি, ধরুন গাড়ি হ্যাঁ। অ্যাক্সিডেন্ট দু রকম বলছি। আপনার গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে গেল, আবার আপনি গাড়িতে আছেন, অ্যাক্সিডেন্ট করে গেল। মানে হয় আপনাকে এসে কেউ ধাক্কা মারছে, হ্যাঁ। নয় আপনি কাউকে ধাক্কা মেরে ধাক্কা দিচ্ছেন মারছে। আর কি। অ্যাক্সিডেন্ট মোটামুটি একটা যোগ আছে, রক্তপাত যোগ সেটা আছে। অপারেশন হতে পারে, আবার আচ্ছা, অপারেশনও হতে পারে। হতে পারে, রক্তপাত যোগ একটা ঘটায়। আচ্ছা, খুব সাবধান থাকতে হয়, মানে এখান থেকে ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি হয়তো। এই জায়গাগুলো সারা জীবন ধরে চলতে থাকবে না। আপনার যখন দশা কি চলছে বা অন্তর্দশা কি চলছে বা প্রত্যন্তর দশা কি চলছে, মানে মঙ্গলেরই যখন আসবে আপনার জীবনে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তখন আপনাকে এই ফলগুলো, কোনো না কোনো একটা ফল যেখানে রক্তপাত হবে, আপনার শরীর থেকে বেরোবে, অষ্টমে যদি মঙ্গল আছে আপনার, তাহলে সেই জায়গাটা আপনি পাবেনই পাবেন। এই জায়গাটা তুমি বলছো আর কি। অনেকের ক্ষেত্রে আমি দেখি মানে আরো অন্যান্য গ্রহ ওখানে জড়িয়ে বসে আছে অষ্টমে, একাধিক গ্রহের সংযোগ ঘটছে, তো সেক্ষেত্রে তখন রক্তপাতের ধরনটা কেমন হবে, মানে নানান দিক থেকে নাকি? বলি, অন্যান্য বলতে ব্যাপারটা বলি, ধরুন লগ্নপতি অষ্টমে গেল, নিজে নিজে, মঙ্গল তখন কোথায়? মঙ্গল তো আপনি অষ্টমে বলেই কথা বলছেন। আচ্ছা বেশ, মানে মঙ্গল আর শনি তাহলে ওখানে বসে আছে। আচ্ছা, এরা লগ্নাধিপতি যেহেতু শনি। এবারে লগ্নপতি একটু বলবান আছেন। এবারে মঙ্গল শনি কিন্তু একটা বিষযোগ তৈরি করছে, মানে ঘটনাটা ঘটবে কিন্তু আপনাকে মরতে দেবে না। আচ্ছা, অ্যাক্সিডেন্টে মরতে দেবে না, লগ্নপতি স্বয়ং, শরীরের অধিপতি স্বয়ং, তিনি সেটা গার্ড করবেন। বোঝা গেল? এবারে অষ্টমপতি বসে আছে, অষ্টমেই
মানে রবি। রবি মরতে আপনাকে দেবে না, মঙ্গল তার প্রভাব বিস্তার করবে। লগ্ন অবশ্য অষ্টমপতি একটু শক্তিশালী হতে হবে। অষ্টমপতি যদি মোটামুটি একটা শক্তিশালী থাকেন, তিনি রক্তপাত হবে বড় ধরনের ঘটলেও আপনি কিন্তু সেখান থেকে চলে আসবেন। আবার এরকমও দেখা গেছে একদম সবাই ধরে নিয়েছে লোকটা মরে গেছে, আদপে লোকটার কিছু হয়নি। আচ্ছা, মানে গাড়ি এমনভাবে দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, শুধু অ্যাক্সিডেন্ট বা হয়তো পড়ে গেছে কোথাও থেকে, সবাই ভাবছে যে আরে নেই আর লোকটাকে গিয়ে পাবো না, হ্যাঁ। মানুষটা কি আর না পাওয়া পাওয়া যাবে যাবে না, না। সবাই ধরে নিয়েছে মরে গেছে, কিন্তু But তিনি বেঁচে বেঁচে আছেন না, একদম কিছুই হয়নি, কিছুই হয়নি। কিছুই হয়নি। একটা ঘটনা, আমাদের বাড়ির কাছে একটা রেল লাইন আছে জানেন, হঠাৎ দুটো লাইন আমাদের পাশাপাশি, মানে দুটো দুটো এখন তিনটে হয়ে গেছে আবার, পুরী যাওয়ার যে লাইনটা, হুম একটা ট্রেন যাচ্ছে তার যে শব্দটায় আর একটা ট্রেন আসছে ভদ্রলোক বুঝতে পারেননি। হুম এদিক তিনি অন্য লাইনে আছেন, এদিক থেকে ট্রেনটা যখন যাচ্ছে তিনি সরে গিয়ে অন্য লাইনে আছেন। এবারে ওদিক থেকে ট্রেনে আসছে বুঝতে পারেননি, হঠাৎ কিছু মানুষ চিৎকার করছেন, চিৎকার করার সুবাদে তিনি যে যাবেন 2-3 হাত 5 হাত দূরে তো আরেকটা লাইন, যেতে পারছেন না, আর এদিকে খাদ আছে, তিনি যে কোনো কারণে বুদ্ধি খাটিয়ে ওই লাইনের মাঝখানে শুয়ে পড়েছিলেন। আচ্ছা, ঈশ্বরের করুণা কিনা জানি না, আমরা সবাই ধরে নিয়েছি ভদ্রলোক মারা গেছেন। হুম মানে তার শোয়াটা এত দ্রুততার সাথে হয়েছে, সাধারণ মানুষ বুঝতে পারেনি ওটা অ্যাক্সিডেন্টের জন্য পড়ে গেল না নিচে শুয়ে পড়লো, বোঝা মুশকিল ছিল, এত দ্রুত সিদ্ধান্ত। ট্রেনটা পেরিয়ে যাওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ। এবং এরকম একটা ঘটনা একটা ছাগলের ক্ষেত্রেও ঘটেছিল। না এখন ঘটনা যেটা হচ্ছে যে এই যে ধরো সমস্যাগুলোর বলছি, অ্যাক্সিডেন্ট বলো ইত্যাদি ইত্যাদি বলো, এর সমাধান কি এক্ষেত্রে? এখানে দেখতে হবে, মূলত প্রথমেই বলি মঙ্গলের সমাধান করতে হবে। হুম এর সাথে এই মঙ্গলকে কারা আরও খারাপ করছে, খারাপের জন্য হুম ইনসিস্ট করছে, উদ্বুদ্ধ করছে, যেরকম ভালোর জন্যও করে খারাপের জন্যও তো করে, তার দিকটাও দেখতে হবে। এই যে রক্তপাতের যে জায়গাটা, হ্যাঁ। মানে আমি অষ্টম বলি, অষ্টমের জায়গা থেকে আমি মূলত কথা বলছি এখনো পর্যন্ত। তো এই রক্তপাতের জায়গাটা মানে ওনার জীবনে কেন দিয়েছে, এইবারে উনি জন্মছকে কেন ওটা ওনাকে ভোগ করতে হবে বা ভোগ করার সম্ভাবনা প্রবল, এটা কেন দিয়েছে? মানে সহজ কথায় এক লাইনে তুমি যদি বলতে চাও বলতে পারো, নইলে আমি পেরিয়ে যাবো আমি দ্বাদশে। বলতে চাইছি কিন্তু এক লাইনে ভাই হবে না, আচ্ছা চলো বাস্তবটাকে তুলবো। চলো চলো বলো। আমার বাড়ির কাছে একজন প্রায় 72 বছর বয়স বর্তমান, মাইক্রোফোনটা কাছে নাও। 2-3 বছর আগে দেখেছি, হুম আমাদের হিন্দু ধর্মের সাধারণ পরিবারের ভদ্রলোক, তিনি যেন এই যে কি বলা হয় যে মাংস, খাসি মাংস হুম খাসি মারার দিকে এক্সপার্ট, যেন ওইটা পেলে তিনি পাবলিককে দেখাতে চান, দেখো আমি কতটা দক্ষ, এটা দেখাতে চান। ছুরি নিয়ে বসে যাবেন যেন বিরাট তিনি দক্ষ, এরকম দেখাতে চান। এবার তিনি কিন্তু ব্যবসায়ী নন, আবার এটা হচ্ছে কালে ভদ্রে, মানে সিজন ব্যবসা, জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া, এই সিজনগুলোই তার করেন। এবার এই যে লোকটি কি ঘটাচ্ছে, রক্তপাত ঘটাচ্ছে ভাই, কতটা বুঝবে, তাকে কিঞ্চিত ভোগ করতে হবে। বা তুমি অন্য একটা উদাহরণ দিলাম, এরকম কোথাও না কোথাও তুমি রক্তপাত অহেতুক ঘটিয়েছ, অন্য কারো জেনে জেনে শুনে তুমি অ্যাক্সিডেন্টটা করেছিলে, রক্ষা করতে পারতে, কিন্তু তুমি কোনো না কোনো জন্মে অন্য কোনো কারোর উপরে তার সেই মানে ক্রিয়াটা তিনি করে এসেছেন, এবারে তাকে সেটা পেতে হচ্ছে। এটাই সিস্টেম। মানে ধরো এটাও কি হয় যে ধরো কেউ চাষি, তিনি চাষ করছেন, তিনি সেখানে এমন কিছু কেমিক্যাল যুক্ত সার তিনি ব্যবহার করছেন, সবটাই তো কর্ম। এখন আমার কথার জায়গা থেকে আমি মানে খারাপ লেগে লাভ নেই আপনার, কেননা আমি খোঁজার চেষ্টা করছি যে কতটা মাইনরিটিলি আমাদের কর্মটাকে আমাদেরকে ঠিকভাবে করতে হবে, নইলে তো ফল তৈরি হবে ও তো আপনিই পাবেন, আমি থোড়ি না পাবো। যেমন ধরুন সাপোজ আমি আমার কথাও যদি বলি, যে ধরুন আমি একটা গাছ লাগিয়েছি, সেখানে আমি ওই ফসলটা বাজারে বিক্রি করব জেনেই আমি গাছটা লাগিয়েছি, আমি এমন কেমিক্যালযুক্ত ওখানে সার বলছি যাকে আমি সুন্দর কথায়, মানে প্যাকেটের উপর লেখা আছে ইত্যাদি সুস্বাদু, ওটা তো ব্র্যান্ডের নাম, কিন্তু ভেতরে তো সুস্বাদু নাও হতে পারে বা হেলদি নাও হতে পারে, সেই রকম আর কি, যে আমি ওখানে সার বলে কিন্তু কেমিক্যাল দিচ্ছে। এবার এই ফলগুলো খাওয়ার পরে মানুষের শরীরের ভেতরে ধরো রক্তের দোষ আমি সৃষ্টি করাচ্ছি, অবশ্যই আমার গাছে 10,000
তোমার পেয়ারা ফলেছে, সেই পেয়ারা আমি 10,000 লোকের কাছে আমি খাইয়েছি, তাহলে 10,000 লোকের যে রক্তে যদি একটু একটু করেও দূষণ হয়, সেই দূষণটা কিন্তু আমার জীবনে হয় এ জন্মে আমি পাবো, নয় পরের জন্মে আমার রক্ত দূষণ হবে। হবেই, এবং হচ্ছে তো, মানে এটা আমাকে পেতে হবে, এবং হচ্ছে তো। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, মানে এইরকম একটা কম্বিনেশনের জায়গা হ্যাঁ। আছে। মানে আমার কর্ম খুব ছোট্ট ছোট্ট এফেক্ট ফেলছে, তাতে করে লোকটা বেঁচে আছে, দিব্যি রোজ ফল খাচ্ছে ইত্যাদি, আমিও চাষ করে যাচ্ছি, কিন্তু ওখান থেকে আসলে কিন্তু আমি মানে 0.001% করে আমি কিন্তু পাপ কুড়োচ্ছি, এইরকম ব্যাপারটা। আচ্ছা, একটু ছোট্ট কথা হ্যাঁ, বলি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমরা মানুষ ঈশ্বর কর্তৃক নির্মিত বা সৃষ্ট শ্রেষ্ঠ জীব হুম বলি তো। হুম আচ্ছা, হাতির রাস্তায় যাওয়া দেখেছো কোনো সময়? হাতি ভিডিওতে দেখেছি, অমনি হাতি আমি বহুবার দেখেছি। না আমিও দেখেছি দু একবার, আচ্ছা, যাই হোক। হাতি রাস্তায় ম্যাক্সিমাম সময়টা চলার সময় না সুঁড় দিয়ে ফুঁ দিতে দিতে চলে। কেন চলে জানো? কোনো রকম ছোটোখাটো কীট পতঙ্গ জীব জন্তু যেন, তার সে তো জানে তার অবয়টা কত বড়, পাটা তো দেখতে পাচ্ছে, শরীরটা না দেখতে পাক, পাটা কিন্তু দেখতে পাচ্ছে। তার পায়ের যে আকৃতিটা জানে, সেই পায়ের তলায় যাতে কোনো ছোটোখাটো জীব পিষে না মরে যায়, তার প্রয়াসের জন্য হাতি যাওয়ার সময় দেখবে সুঁড় থেকে ফোঁস ফোঁস করতে করতে যায়। মানে তার ফোঁস মানে ছোটোখাটো যে কীটপতঙ্গ পিঁপড়ে ওটা উড়ে যাবে, সে জানে, যতটা সম্ভব পরিষ্কার করে যায়। না সে তো মানুষও করে। না না না, তাইলে তোমার বিষ দিচ্ছে বলছো কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আরে মানুষকে তুমি চেনো না? নদীতে বিষ দিয়ে সেদিকে জাল মেরে দিচ্ছে, এখানে নদীতে বিষ দিচ্ছে। 1 কিলোমিটার দূরে যেতে যেতে কি 2 কিলোমিটার দূরে তার জাল পাতা আছে, সে জানে এইখানে বিষ জলটাই সে চোখে মুখে লেগে যাবে মাছের, সেই মাছটা কাতরাতে কাতরাতে ওখানে গিয়ে আর দেখতে পাবে না, আমার জালে পড়বে। স্রোতটা ওদিক থেকেই যাচ্ছে মানুষের মানে তুমি মতো। নদী বলছো, দিন আমি ছোট নদীর কথা ভাবছি, বা খালের কথা ভাবছি, বা পুকুরের কথা বিষ ভাবছি। দিয়ে লোকে মাছ তোলে হ্যাঁ, না? সে তো করে, তো ইলেকট্রিক শক দিয়েও তোলে। আচ্ছা, আমি মঙ্গলের জায়গায় চলে যাই, দ্বাদশে। দ্বাদশের মঙ্গল। হ্যাঁ, এই দ্বাদশে যে মঙ্গল, ধরো মঙ্গল এখানে যেমন বসে আছেন দ্বাদশে, এটা তো বৃহস্পতির জায়গা। হ্যাঁ, তাহলে বৃহস্পতির প্রচ্ছন্ন প্রভাব এখানে, বৃহস্পতি ওনার লগ্ন ছকে বসে থাকুক বা না থাকুক, একা মঙ্গল বসে থাকলেও বৃহস্পতির কিছু গুণাবলী কি মঙ্গলের সাথে মিশবে? ভৌমযোগ দেবে। হ্যাঁ, এক, তার কর্ম সে করে যাবে। বেশ, বৃহস্পতি নিজ গুণে সেটাকে কন্ট্রোল করবেন, কথাটা বুঝবে। যেহেতু তার ঘর। হ্যাঁ, বেশ, আমার কর্ম আমি করে যাব ওই জায়গায়। এবারে ঘটনাটা হচ্ছে এখান থেকে কি কি আলোচনা করা হয়। এখানে কিন্তু সেরকম শুভ ফল আসছে না। আচ্ছা এখানে হবে জেল জরিমানার সম্ভাবনা, আচ্ছা, হাসপাতাল যোগের সম্ভাবনা, অতিরিক্তভাবে কোনো একটা অর্থ হঠাৎ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, এই যোগগুলো তৈরি করবে। সাথে কিন্তু ভাই সর্ব কম্বিনেশনে বলি, কেবলমাত্র উচ্চস্থল স্বগৃহ ব্যতীত যে জায়গায় যাক না কেন, দাম্পত্যে প্রভাব অবশ্যম্ভাবী। মানে তোমার লগ্নে থাকলেও, চতুর্থে থাকলেও, সপ্তমে থাকলেও, অষ্টমে থাকলে, দ্বাদশে থাকলেও, হ্যাঁ, দাম্পত্য জীবনে সমস্যা অবশ্যম্ভাবী। ব্যবসায়িক জীবনে, হ্যাঁ, না ব্যবসায়ীটা সপ্তম থেকে দেখবো। আচ্ছা, কিন্তু দাম্পত্য জীবনে সর্বদিকে। কারণ আমি তোমাকে যে শ্লোকটা পড়ে শোনালাম, একটা কথা বলি, কেবলমাত্র উচ্চক্ষেত্র স্বক্ষেত্র ব্যতীত। আচ্ছা, ব্যতীত। উচ্চক্ষেত্র এখানে মকরে উচ্চক্ষেত্রে বসে আছে, হ্যাঁ, মকরটা চতুর্থ উচ্চক্ষেত্র। স্বক্ষেত্র, সুতরাং দুটো জায়গা প্লাস পেয়ে গেছে, বাকি সব কিন্তু মাইনাস। পরিষ্কার। আজকের আমরাও একটু মাইনাস হয়ে যাই আপনাদের জীবন থেকে আজকের এপিসোডটার জন্য। হ্যাঁ, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আপনি শুনুন, 365 এপিসোড, ওটা প্লাসই হবে। তবে হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6 করতে করতে শুনতে হবে, খাপছাড়া করলে হবে না। এখানে মঙ্গল খাপছাড়া বসছে, তো সেই কারণে দুটো জায়গায় সে মঙ্গল, বাকি জায়গাগুলো অমঙ্গল তৈরি করছে। তো আপনি প্রথম দিকেও যদি শুনতে শুরু করলেন ধারাবাহিকভাবে, তারপরে দেখলেন যে খাপছাড়া হয়ে গেলেন, তাহলে কিন্তু আর ওই জীবন বদলানোর কথা যেটা বলছি, ওটা আর হবে না। আমার নিজের জীবন বদলেছে, মা নর্মদা আপনার জীবনও বদলাবে। বাকি যারা গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাইছেন, হোয়াটসঅ্যাপে লিখবেন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যে যে প্রশ্ন আছে, যে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কথাগুলো লিখবেন কমেন্ট বক্সে, ঠিক কথা। কিন্তু যাদের ঘোরতর প্রবলেম চলছে, সমাধান করার জন্য সিরিয়াস, কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ করুন। আমরা যে প্রতিকারগুলো দেব সেগুলো আধ্যাত্মিক প্রতিকার, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আপনারা সেই প্রতিকার ব্যবহার করতে পারেন। তাতে কি করতে হবে? আপনার চিন্তাভাবনা, আপনার সংস্কার শুধরবে,
দেন কর্ম, কর্ম থেকে আপনি ভালো ফল পাবেন, কেননা আপনার চিন্তাভাবনা কর্ম দুটো শুধরে গেল, তো ভালো ফল এমনিতেই আসবে। ঠিক আছে, আগামী এপিসোডে দেখা হচ্ছে। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, অনেকেই করছেন না, আজকে করে দিন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।